রহিম আমাদের ক্লাস দণ্ডবিধি আইন 1860 সালের 45 নম্বর আইন। এই আইনের 23টি অধ্যায় আছে। আমাদের প্রত্যেক ক্লাস হলো ধারাবাহিক। এই ধারাবাহিক ক্লাস রেকর্ডিং হয়, এটা ইউটিউবে দেওয়া হয়। আইন পড়ি, ডিসকাস দ্য ল, এখানে দেখে নেবেন বাকিরা। আর যারা রানিং ক্লাসে আছে, নেট সমস্যা হলে কিছু মনে করবেন না। চাকরির সমস্যা, নেট সমস্যা, পারিবারিক সমস্যা সব মিলে আমাদের পড়ার একটা আয়োজন। এগুলো কোনো ব্যাপারই না, এটা মানব জীবনের একটা অংশ। আজকে আলোচনা করব পুরাতন আলোচনায় অল্প করে। পুরাতন আলোচনা করব 75 থেকে 95 ধারা পর্যন্ত। এই আলোচনা পূর্বে ব্যাপক করেছিলাম, আজকে সামান্য করব। দণ্ডবিধি আইনের 3য় অধ্যায়ের শেষ ধারা হচ্ছে 75। দণ্ডবিধি আইনের 3য় অধ্যায়ের শেষ ধারা হচ্ছে 75। বর্ধিত দণ্ড, কতিপয় অপরাধের জন্য বর্ধিত দণ্ড তার শিরোনাম। এটা কিরকম? যদি কোনো ব্যক্তি এই দণ্ডবিধি আইনের 12 এবং 17 অধ্যায়ের কোনো অপরাধ করে, সেই অপরাধের শাস্তি যদি সর্বনিম্ন 3 বছর হয়, এই পুনরায় যদি উক্ত ব্যক্তি আবারও কোনো অপরাধ করে এই দণ্ডবিধি আইনের 12 অধ্যায় এবং 17 অধ্যায়ের, সেই ক্ষেত্রে আদালত তার শাস্তির পরিমাণ, যে শাস্তি দেওয়া থাকে তার শাস্তির পরিমাণ বৃদ্ধি করে দেয়। একেই বর্ধিত দণ্ড বলা হয়। এই শাস্তি যদি প্রথমবার 3 বছরের নিচে হয়, তাহলে এই বর্ধিত দণ্ড দেওয়া যায় না। সর্বনিম্ন শাস্তি হবে 3 বছর। এই 3 বছর যদি হয়, তাহলে তাকে বর্ধিত দণ্ড দেওয়া হয়। এখন আলোচনা করব অধ্যায় 4 সাধারণ ব্যতিক্রম সমূহ। 76 থেকে শুরু করে 95 দ্বারা ইনশাল্লাহ চেষ্টা করব। শুক্রবার নামাজ আছে, আমু যাব, অল্প সময় শেষ করবো ইনশাল্লাহ। 76 ধারায় কি বলছে? আইন বলে বাধ্য তত্ত্বের ভুল ধারণা বসাতে। খেয়াল রাখবেন, এইটা হচ্ছে আমাদের পুলিশ, এটা হচ্ছে আমাদের পুলিশ, সৈনিক বা সরকারি কর্মচারীর ক্ষেত্রে প্রযোজ্য। যারা আইন বলে বাধ্য থাকে, আইন বলে বাধ্য থাকে, অস্ত্র হাতে আছে, সংক্ষেপে গুলি করার নির্দেশ সাহেব দিলে, তখন অফিসার গুলি করার নির্দেশ দিলে সৈনিক গুলি করেন। এই ক্ষেত্রে এই সৈনিকের কোনো অপরাধ হয় না। এবং আদালত যদি কোনো পরোয়ানা প্রেরণ করে, সেই পরোয়ানা গ্রেপ্তারকারী অফিসার যদি অনেক যাচাই বাছাই করে তার গ্রেপ্তারি কার্য করে, তদন্তের পরেও কার্যকারী করে, এবং এই গ্রেপ্তার যদি ভুলবশতে রহিমের পরিবর্তে করিমকে গ্রেপ্তার করা হয়ে যায়, সেই ক্ষেত্রে গ্রেপ্তারকারী অফিসারের কোনো অপরাধ হবে না। গ্রেপ্তারকারী অফিসারের কোনো অপরাধ হবে না। এটা 76। উদাহরণগুলো দেখবেন, সেম উদাহরণের সাথে কথা বলতেছি ইনশাল্লাহ। এরপরে আসছে 77। 77 হলো 77 দ্বারা শিরোনাম পড়বেন এরকম: বিচার সম্পর্কিত কার্য বা বিচারকের আইনানুগ কার্য সম্পাদনকালে তিনি যে রায় প্রদান করবেন, সে রায়ে কোনো অপরাধ হবে না। তাহলে বিচারকের কার্য, বিচারক আইনানুগভাবে যে রায় প্রদান করে, সেই রায় প্রদান করলে বিচারকের কোনো অপরাধ হবে না। এইটা বলছে 77 ধারায়। বিচার সম্পর্কিত কার্য বা বিচারক যে রায় প্রদান করে, মৃত্যুদণ্ড দিতে পারে, যাবজ্জীবন কারাদণ্ড, অর্থদণ্ড, সশ্রম কারাদণ্ড, বিনাশ্রম কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তকরণ। এই যে রায়গুলো বিচারক দেবে, বিচারক রায় দেওয়ার পরে সংক্ষুব্ধ ব্যক্তি যদি বিচারকের নামে মামলা করতে চায় যে কেন এরকম রায় দিল, তখন আদালত বলবে, আইন বলবে এই ক্ষেত্রে বিচারকের কোনো অপরাধ নাই, কারণ তিনি আইন বলে এই কাজটা করছেন। বিচারক যে কার্যক্রম করে, যে রায় প্রদান করে, তিনি আইন বলে করছেন, অতএব বিচারকের কোনো অপরাধ হবে না। এই হলো 77। 78 কি বলছে? 78 বলছে আদালতের রায় কার্যকারী করার সময় কোনো অপরাধ হবে না। আদালতের রায় বাস্তবায়ন সম্পর্কিত কার্য সম্পাদন করার ক্ষেত্রে যারা আদালতের রায় বাস্তবায়ন করবে, সেই সমস্ত ব্যক্তির কোনো অপরাধ হবে না। পুলিশ যদি ওয়ারেন্ট তামিল করে, কৃষক জমির মালিক যদি আদালতের রায়ের ওয়ারেন্ট তামিল করে, এবং জেলখানার কয়েদি, জেলখানার শাহজাহান যদি ফাঁসির কার্যকারী করে, সেই ক্ষেত্রে এখানে কারোরই অপরাধ হবে না, কারণ আমরা আদালতের রায় বাস্তবায়ন করছি। আইনে আছে আদালতের রায় বাস্তবায়ন সম্পর্কিত আমি যে কার্যক্রম করছি, সেটার ক্ষেত্রে আমার কোনো অপরাধ হবে না। জল্লাদ শাহজাহানের হবে না। কৃষক যে পরোয়ানা তামিল করছে, কৃষক জমির মালিক ম্যানেজার, ওদেরও কোনো অপরাধ হবে না। এরা আদালতের রায় বাস্তবায়ন করছে।
ওই যে ব্যক্তিকে ধরছে তার আত্মীয় স্বজন বলে মামলা করব, জল্লাদ কেন ফাঁসি দিল, জল্লাদের নামে মামলা করব, এগুলো করার সুযোগ নাই। এই 87 দ্বারায় এই অপরাধ হবে না, যারা রায় বাস্তবায়ন করছে এই ক্ষেত্রে অপরাধ হবে না। এরপরে আছে 79, 7-10-9-79, এইটা মনে করবেন বেসরকারি লোক সাধারণ জনগণ, বেসরকারি লোক সাধারণ জনগণ। এটা কেমন? ভুল ধারণাবশতে নিজেকে আইন সমর্থিত মনে করে, ভুল ধারণাবশতে নিজেকে আইন সমর্থিত মনে করে বিশ্বাস করিবার কারণ সম্পাদিত কার্য, মানে নিজেকে মনে করছে আইন সমর্থিত। যেমন আমরা জানি বেসরকারি লোক তার দৃষ্টি সীমার মধ্যে যদি কোনো অপরাধ করে তিনি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। ফৌজদারি কার্যবিধি 1898 সালের 59 দ্বারায় ক্ষমতা দেওয়া আছে। এছাড়া পরোয়ানা মূলে 78 দ্বারা, এছাড়া পরোয়ানা মূলে 78 কৃষক জমির মালিক গ্রেপ্তারি কার্যকারী করতে পারে। এগুলো যা করে তো পরোয়ানা মূলে করছে। 59 দ্বারার যে কথা বলছে, আমি রিজাউল, আমি রাস্তা দিয়ে হাঁটার সময় দেখতে পেলাম, উদাহরণ, আমি রিজাউল রাস্তা দিয়ে হাঁটার সময় দেখতে পেলাম পথের মাঝে তহিদ স্যার, একজন ভিডিও মুড অনে আসেন, তহিদ স্যার অস্ত্র হাতে দাঁড়া রয়েছে, তহিদ স্যারের হাতে যে অস্ত্র আছে সেই অস্ত্রতে মাখানো, রক্ত মাখানো, সামনে পড়ে আসে একজন লাশ। আমি তহিদ স্যারকে, তো আমি পাবলিক, তহিদ স্যার তো গ্রেপ্তার করব। এই যে তহিদ স্যারকে গ্রেপ্তার করলাম, আমি নিজেকে আইন সমর্থিত মনে করলাম কিনা? আসলে তহিদ স্যারকে গ্রেপ্তার করা যায়, কারণ তহিদের হাতে অস্ত্র এবং রক্ত মাখা, সামনে একটা লাশ পড়ে রয়েছে। তাহলে আমি অটোমেটিক তহিদকে গ্রেপ্তার করব, থানায় নিয়ে যাব। আমি তো পাবলিক, আমার কাছে থানায় নিয়ে যাওয়া। থানায় নিয়ে যাওয়ার পর দেখা গেল তহিদ বলতেছে যে আসলে আমি ওকে খুন করি নাই, এই যে ব্যক্তি রক্তাক্ত অবস্থায় লাশ হয়ে পড়ে রয়েছে, এই ব্যক্তি আমাদের উপর এমন আক্রমণ করছিল, এই ব্যক্তির আক্রমণ প্রতিহত না করলে আমার মৃত্যু ছিল অবধারিত, তাই তার ছুরিকারি নিয়ে আমি তাকে আঘাত করে মেরে ফেলেছি। এরকম ক্ষেত্রে কি আর অপরাধ হবে তহিদ স্যারের? তহিদ স্যারের হবে না। এবং আমি যে গ্রেপ্তার করছি আমারও অপরাধ হবে না, কারণ আমি নিজেকে আইন সমর্থিত মনে করছিলাম, কিন্তু ভুল ধারণাবশতে তহিদ স্যারকে গ্রেপ্তার করছিলাম। এই ক্ষেত্রে তাহলে 76 আর 79 বুঝে পড়বেন, সহজ। এরপরে চলে যান 80, আইনানুগ কাজ সম্পাদনকালে দুর্ঘটনা ঘটলে কোনো অপরাধ হবে না। আইনানুগ কাজ, যে কাজ আইনের মধ্যে চলে, আপনি গাছ আপনার কাটবেন, আপনার বাড়িতে কুড়াল দিয়ে আপনি গাছ কাটবেন, আপনার বাড়িতে আপনি বড় একটা গাছে উঠে দা দিয়ে গাছ কাটবেন। এখন দেখলেন নিচে কোনো লোকজন নাই, কাজ করতেছেন, ফট করে কুড়ালও ঠিক আছে, আপনি সরল বিশ্বাসে আইনানুগভাবে, আপনার মধ্যে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না, এই কাজ করার সময় কুড়াল হাতেতে ছুটে যা পাশে দণ্ডায়মান কোনো ব্যক্তির আহত হলো বা মারা গেল, এক্ষেত্রে আপনার কোনো অপরাধ হবে না। কাজটা আপনি আইনানুগভাবেই করতেছিলেন। হাতের থেকে কুড়াল ছুটে যা, কুড়ালের ডাঁট ছুটে যা, তারপরে আছে এই দা দিয়ে যে কাজ করি, দাও দেখবেন অনেক সময় বাড়া চলে যায়, হাতের মধ্যে আসারি থাকে, এক্ষেত্রে আমার আপনার কোনো অপরাধ হবে না। 80 ধারা বলছে আইনানুগভাবে আপনি কাজটা সম্পাদন করছিলেন, এই কাজ সম্পাদন করার সময় আপনার কোনো অপরাধ হবে না। এবং 81 ধারা খেয়াল করেন, 81 হচ্ছে লোকে বৃহত্তম ক্ষতির হাত থেকে রক্ষার জন্য ক্ষুদ্রতম ক্ষতি কোনো অপরাধ নয়। বৃহত্তম ক্ষতির হাত থেকে রক্ষার জন্য ক্ষুদ্রতম ক্ষতি কোনো অপরাধ নয়। আমি এইভাবে সূচি মুখস্থ করছিলাম, আমি আমার মতো করে সূচি বলতেছি, আপনারা আগেও দেওয়া ছিল, এভাবে দেখে নিন, যেটা ভালো লাগবে আপনার সেটাই আপনি করবেন। তাহলে কি বৃহত্তম ক্ষতির হাত থেকে রক্ষার জন্য ক্ষুদ্রতম ক্ষতি কোনো অপরাধ নাই। এর উদাহরণ কেমন? একজন বাস চালক রাস্তা দিয়ে বাস চালাচ্ছে, এমন সময় বাসের ব্রেক ফেল করলে উনি কি করবে? দেখলো সামনে একটা বাস চালাচ্ছে বা একটা গাছের সামনে যদি লাগাই দেয় তাহলে একজন লোক মারা যাবে, অথবা রাস্তার আইল্যান্ডের পর যদি উঠাই দেয়, ওই আইল্যান্ডের পর একটা লোক আছে, ওই লোকটা মারা যাবে। তখন উনি কি করলো? বাস ড্রাইভার দেখলো যদি আমি এই বাসটা খাদে মারি দেই, আরেকটা বাসের সাথে ধাক্কা মারি, আরেকটা ট্রাকের সাথে ধাক্কা মারি, তাহলে আমার বাসের মধ্যে অনেক লোক মারা যাবে, তাহলে বড় ক্ষতি হবে না? 10-15 জন লোক মারা যাবে, গর্তে নামা দিলে অনেক লোক ক্ষয়ক্ষতি হবে, বাসের ক্ষয়ক্ষতি হবে। এর থেকে আমি আইল্যান্ডের পর উঠে দেই, একটা ব্যক্তি আছে সে মারা যায়, যাক, বাকি লোক তো বাঁচে থাক। এই জন্য বলছে বৃহত্তম ক্ষতির হাত থেকে রক্ষার জন্য ক্ষুদ্রতম ক্ষতি কোনো অপরাধ নয়। এখানে আরেকটা উদাহরণ আছে,
জাহাজ দেখবেন সাগরে যখন জাহাজ চলে, নদীতে জাহাজ চলে, যে জাহাজে বরিশালগামী যে জাহাজ, শত শত হাজার হাজার লোক ওই জাহাজে থাকে। মাঝখানে দেখবেন সদরঘাট সহ বিভিন্ন ঘাট আছে, সেই ঘাটেতে ছোট ছোট নৌকা ট্রলারগুলো ওই জাহাজের সামনে দিয়ে অতিক্রম করে। কিন্তু ওই জাহাজের সামনে এত নিকটে চলে যায়, ওই যে বড় যে লঞ্চ চালক দেখলো যদি ওই ছোট্ট নৌকাকে আমি বাঁচাতে যাই, ছোট্ট নৌকাকে আমি বাঁচাতে যাই, তাহলে আমার জাহাজে যে ৩-৪ হাজার যাত্রী আছে এরা সব মারা যাবে অথবা লঞ্চ তলায় যাবে। এই বড় লঞ্চ তলায় গেলে শত শত লোকের মৃত্যু হবে। অতএব আমি আমার সামনে যে ছোট্ট একটা বোট বা নৌকা আছে তাকে আমি মেরে দেই। আমি বৃহত্তম ক্ষতির হাত থেকে ক্ষুদ্রতম ক্ষতি করি। অতএব বৃহত্তম ক্ষতির হাত থেকে রক্ষার জন্য ক্ষুদ্রতম ক্ষতি কোনো অপরাধ হবে না। এই লঞ্চ চালক যদি ছোট নৌকাকে মেরে দেয়, এই বৃহত্তম ক্ষতির হাত থেকে ছোট্ট ক্ষতি করে, তাহলে লঞ্চ চালকের কোনো অপরাধ হবে না। এরপরে আসেন ৮২ বলছে ৯ বছরের শিশুর কৃত কোনো কর্মই অপরাধ নয়। ৯ বছরের ছোট, এটা তেমন বোঝার কিছু নাই। আমার আপনার ঘরে সন্তান আছে, ৯ বছরের ছোট্ট যে শিশুটা, তার কোনো কাজই অপরাধ বলে গণ্য হবে না। এটা আছে ৮২ দ্বারায়। ৮৩ বলছে গুরুত্বপূর্ণ বোঝার আছে। ৮৩ বলছে ৯ বছরের অধিক, ৯ বছরের অধিক অর্থাৎ ৯ বছর যখনই হবে তখন আপনারা ৯২টি দেবেন। আর ৯ বছরের অধিক অর্থাৎ ৯ বছর একদিন, ৯ বছরের অধিক, ১২ বছরের কম, অপরিণত, অবিবেকাগ্রস্ত, তাহলে অপরিণত বিবেকাগ্রস্ত শিশুর কোনো কর্মই অপরাধ না। ৯ বছরের অধিক, ১২ বছরের কম, অপরিণত বিবেকাগ্রস্ত শিশুর কোনো কর্মই অপরাধ না। এটা বলছে কত? ৮৩ দ্বারায়। কখন অপরাধ? যদি ৯ বছরের অধিক, ১২ বছরের কম, বিবেকাসম্পন্ন শিশু, যে তার কাজের পরিধি, যে সে কাজ করছে তার পরিধি সে বুঝতে পারে, সেই ক্ষেত্রে অপরাধ। উদাহরণ, যদি কোনো শিশু তার মায়ের গহনা চুরি করে, এই ৯ বছরের অধিক এবং ১২ বছরের কম, এই শিশু যদি মায়ের গহনা নিয়ে দোকানে বিক্রি করে, ওই টাকা দিয়ে কোনো মোবাইল কেনে, খাজা কেনে বা অন্য কোনো কার্যক্রম করে বাকি টাকা নিজের কাছে রাখে বা মায়ের কাছে ফেরত দেয়, তাহলে বুঝতে হবে শিশু পরিপক্কতা হয়েছে, শিশু তার ভালো মন্দ বুঝতে পারে, এই শিশুর অপরাধ কিন্তু অপরাধ বলেই গণ্য হবে। ৮৩ দুইমুখী অবস্থান, কখন অপরাধ হয়, কখন অপরাধ হয় না। ৮৩ দুইমুখী, একটা অপরাধ হয়, একটা অপরাধ হয় না। ৮৪ অপ্রকৃতস্থ ব্যক্তি বা পাগলের কাজ অপরাধ নয়। ৮৪ অপ্রকৃতস্থ ব্যক্তি বা পাগল ব্যক্তি, অপ্রকৃতস্থ বা পাগল ব্যক্তির কাজ অপরাধ নয়। বোবা কিন্তু পাগল না, বধির পাগল না। অপ্রকৃতস্থ ব্যক্তি বা পাগল ব্যক্তি যদি কোনো কাজ করে, খুন খারাপি করতে পারে, কারোর আঘাত করতে পারে, কারোর রাস্তা কাটিয়ে দিতে পারে, কারোর গাছ কাটিয়ে ফেলতে পারে, কোনো নারীর হাত ধরে টান দেওয়া, তার দ্বারা দুনিয়ার যত কাজই হোক সে কিন্তু বুঝে শুনে করে না, সে হলো পাগল, অপ্রকৃতস্থ ব্যক্তি। এই পাগল আর এবং অপ্রকৃতস্থ ব্যক্তির কোনো কাজ অপরাধ নয়। এরপরে আসেন ৮৫ দ্বারা। ৮৫ দ্বারায় কি পড়বেন? অনিচ্ছাকৃত প্রমত্ততার কারণে, অনিচ্ছাকৃত প্রমত্ততার কারণে বা স্বেচ্ছায় মদ পান করলে যদি মাতলামো করে, ভুল কইছি, অনিচ্ছাকৃত প্রমত্ততার কারণে, অনিচ্ছাকৃত প্রমত্ততার কারণে বা জোর করে যদি কেউ মদ পান করায় দেয় বা তার অগোচরেই যদি মদ পান করায় দেয় এবং সে যদি মাতাল হয়ে যায়, উক্ত ব্যক্তি যে কার্যক্রম করবে তার কোনো কাজ অপরাধ নয়। আবার বলি, ৮৫ বলছে অনিচ্ছাকৃত, মানে তার ইচ্ছা নাই মদ খাওয়ার, কিন্তু বন্ধু বান্ধব কখন কোন খাবারের সাথে মিশিয়ে তাকে মদ খাওয়া ফেলাইছে সে জানে না, এবং এটা হলো তার ইচ্ছার বিরুদ্ধে, এই কাজটা হলো উক্ত ব্যক্তির ইচ্ছার বিরুদ্ধে। তাহলে অনিচ্ছাকৃত প্রমত্তর কারণে বিচার শক্তি যার রহিত হয়ে যাবে, বিচার শক্তি, সে ভালো মন্দ বোঝে না, সে কাকে মা বলে কাকে বাবা বলে, কি খায় কি না করে, কি উল্টাপাল্টা বলে, এই সমস্ত কথা বা কাজের জন্য তার কোনো অপরাধ হবে না, কারণ সে নেশাগ্রস্ত হয়েছে, স্বেচ্ছায় হয় নাই। সে যে নেশাগ্রস্ত হয়েছে, এই নেশাগ্রস্ত সে ব্যক্তি স্বেচ্ছায় হয় নাই। তো ইচ্ছার ভিডিও মোড অনে আসেন। এরপর আছে ৮৬ দ্বারা। ৮৬ কি বলছে? স্বেচ্ছাকৃত যদি মদ পান করেন, মানে ইচ্ছাকৃত যদি আপনি মদ পান করে মাতলামো করেন, তাহলে ৮৫ দ্বারার সুযোগ আপনি পাবেন না।
ইচ্ছা করে যদি আমি মদ পান করে মাতলামো করেন, তাহলে আপনি কি করবেন? 85 ধারার সুযোগ পাবেন না। আপনার অপরাধের কারণে আপনার দায়ভার, বা আমি যদি নেশাগ্রস্ত হই স্বেচ্ছায় মদ পান করে, আমি যদি নেশাগ্রস্ত হয়ে স্বেচ্ছায় যে কোনো অপরাধ করে অন্যায় করি, তাহলে আমি রেজাউল 85 ধারায় যে সুযোগের কথা বলছে সে সুযোগ পাবো না। 86 ধারায় বলছে আমার স্বেচ্ছায় মদ পান করার কারণে আমার অপরাধ আমি ভোগ করতে হবে, এবং কাজের যে অপরাধের যে শাস্তি সেটা আমাকে মেনে নিতে হবে। তবে তবে খেয়াল করবেন, সাধারণ ব্যতিক্রম সব জায়গায় থাকে। তবে আমি স্বেচ্ছায় মদ পান করছি, আমার যে মাতলামোর ভাব ভঙ্গিমা আসলে নেশাগ্রস্ত হয়ে গেছে, আমার সম্পত্তির ক্ষয়ক্ষতি করি, মানসিকও করি, কিন্তু কাজের পরিধি বুঝিনি, সেই ক্ষেত্রে ক্ষমার যোগ্য। কিন্তু স্বেচ্ছায় মদ পান করে এমন কাজ করি, তহিদ স্যারের ক্ষতি করি, জয় স্যারের ক্ষতি করি, সুরাইয়াপুর ক্ষতি করি না শুধু আমার সম্পত্তির, তাহলে বুঝতে হবে এই মাতলামোর ভিতর ঝামেলা আছে। এই 85 দ্বারা আমার এই মাতলামো ঝামেলা আছে, আমি ইচ্ছা করে এই মাতলামো করতেছি। অতএব 86তে সুযোগ পাওয়ার কোনো সুযোগ নাই। এরপরে 87 সম্মতি সহকারে, সম্মতিতে চলে আসলাম। 87 হলো সম্মতি সহকারে যদি কোনো কাজ করা হয়, সেই কাজ যদি মৃত্যু বা গুরুতর আঘাতের সম্ভাবনা থাকে, সম্মতি সহকারে এমন ক্রিয়া, এমন খেলায় মেতে গেলেন, আমি আর তহিদ স্যার সম্মতি সহকারে বললাম চলো ওসি খেলাই। ওসি হলো তরোয়াল দিয়ে খেলা। এই ওসি খেলায় যখন আমাদের বয়স 18-র উপরে চলে গেছে, তখন আমাদের কোনো অপরাধ নাই। আমরা জানি এই ওসি খেলতে গেলে যে কোনো ধরনের গুরুতর আঘাত বা মৃত্যু ঘটতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু আমি রেজাউল তহিদ স্যারের ছেলের সঙ্গে খেলায় মেতে গেলাম, যার বয়স 18-র কম, চলো আমরা ওসি খেলি। এই তহিদ স্যারের ছেলে কিন্তু এই খেলার পরিধি, এই খেলা খেলতে গেলে যে গুরুতর আঘাত মৃত্যু হতে পারে এ সম্পর্কে ওর ধারণা নাই, কারণ ও তো শিশু। আমাদের দেশে প্রচলিত আইনে, ওই শিশু আইনে সে তো শিশু, নারী শিশুতে শিশু, এবং বাংলাদেশের সংবিধানের শিশু, এবং জাতিসংঘের যে আমাদের সনদ তাতেও 18 বছরের নিচে শিশু। এই শিশুর সম্মতি নিয়ে যদি আমি ওসি খেলায় মেতে যাই, যা মৃত্যু বা গুরুতর আঘাতের সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে আমি রেহাই পাবো না। আমি রেহাই কখন পাবো? এরাও দুমুখী, এই ধারাটাও দুমুখী। আমি রেহাই তখনই পাবো যখন 18 বছরের ঊর্ধ্বে দুইজন খেলায় মেতে গেলাম, এই খেলায় মৃত্যু বা গুরুতর আঘাতের সম্ভাবনা আছে, এই খেলায় দুইজনের সম্মতি আছে। আমাদের দুইজনের সম্মতি নিয়ে আমরা খেলতেছিলাম। এখানে যদি কোনো মৃত্যু ঘটে সমস্যা নাই, গুরুতর আঘাত ঘটে কোনো সমস্যা নাই। সমস্যা কখন? যদি সম্মতি দিয়ে খেলায় তার বয়স 18-র নিচে হয়, শিশু হয়, সেই ক্ষেত্রে অপরাধ। যাক, আমি আজকে নেট ভালো আছে, নিজের অনেক ভালো লাগতেছে, খুশি হয়েছি। আল্লাহ পাক যা করে এভাবেই, কখনো নেট ভালো হবে, কখনো খারাপ হবে। নিরাশ হবেন না, সরে যাবেন না। ভিডিও কিন্তু অনেক লোক দেখে, আপনি আমি ক্লাস না করলেও র্যাঙ্কের পথ ফাঁকা থাকে না। 2400 র্যাঙ্ক হয়েছে, আপনার হয় নাই, আমার হয় নাই, আরও র্যাঙ্ক হবে। যারা পড়বে, যারা লাগে থাকবে তাদের হবে ইনশাল্লাহ। এরপরে আসেন 88 ধারা। 88 ধারায় যা বলবো 89টি প্রায় সেম কথাই বলবো। তারপরে বলি 88 ধারায় 4টে কথা বলবো, এটা মুখস্থ করে ফেলাবেন। 88তে বলছে সম্মতি সহকারে সরল বিশ্বাসে উপকার হবে, মৃত্যু ঘটানোর কোনো ইচ্ছা নাই, এরকম কাজের পরে যদি কোনো অপরাধ সংঘটিত হয়ে পড়ে, সে অপরাধ নয়। তার বিনিময় কি? 88টি বলছে সম্মতি সহকারে, সম্মতি দিয়েছেন আমি যে কাজটা করব, ডাক্তার যে অপারেশনটা করবে, এটা সুস্থ সবল লোক, 18 বছরের উপরের লোক। এই 88 ধারার যে কথাটা বলতেছি, যে ব্যক্তি এই 88 ধারায় সম্মতি দেবেন, অবশ্যই সে কোনো 18 বছরের উপরের বালক, এবং সে পাগলও না, শিশু না। সে তার পেটের রোগে হোক, শারীরিক কোনো সমস্যার কারণে হোক, সে সম্মতি দিয়েছে, ডাক্তার সাহেব আপনি আমার অপারেশন করেন, আপনি আমার বুকে ছুরি চালান, আপনি আমার হাত কাটি ফেলা দেন, এরকম অ্যাক্সিডেন্ট করতে বা কোনো সমস্যা, তীব্র যন্ত্রণা, তাহলে সম্মতি দিয়েছে। 18 এই 88 দিলে সম্মতি দিয়েছে। এই ব্যক্তি পূর্ণাঙ্গ, এবং শিশু না, পাগল না, সম্মতি দিয়েছে সরল বিশ্বাসে। ডাক্তার কি করছে? সরল বিশ্বাসে উপকার হবে। উপকার কার হবে? যে সম্মতি দিয়েছে তার উপকার হবে। ওই ডাক্তার কি করছে? মৃত্যু ঘটানো ডাক্তারের কোনো ইচ্ছা ছিল না, মৃত্যু ঘটানো ডাক্তারের কোনো ইচ্ছা ছিল না। এই কাজ করার সময় যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাহলে কোনো অপরাধ হবে না। 88তে 4টে কথা মুখস্থ করবেন।
বেশি কঠিন কিছু আমি বলিনি। এরপরে 89 ধারায়, 89 ধারায় একটাই কথা মনে রাখবেন, এই সম্মতি দেয় 89 ধারা যে সম্মতি দেবে, এই সম্মতিটা শুধু দেবে অভিভাবক। কি কারণে দেবে? কার অভিভাবক দেবে? যদি কোনো শিশু হয় এবং যদি উক্ত ব্যক্তি পাগল বা অপ্রকৃতস্থ ব্যক্তি হয়, অপ্রকৃতস্থ ব্যক্তি হয় বা পাগল হয় সেই ক্ষেত্রে, এবং শিশু হয় সেই ক্ষেত্রে অভিভাবক দেবে। অভিভাবক হচ্ছে পিতামাতা, তার ধাতিমা, তার পালনকারী, তাকে যারা যে শিশুকে যারা দত্তক নেয়, সে যখন দত্তকালীন থাকে যে মা বাবার কাছে সে, এবং বিভিন্ন সেফ হোমে যারা দায়িত্বে থাকে শিশুদের দেখাশোনা করা, পাগল দেখাশোনা করার, যেমন আছে আমাদের পাবনা পাগলাগারদের, এই সমস্ত যারা দেখাশোনা করে এদের যে দায়িত্বে থাকবে তারা এই সম্মতি দেবে। কি জন্য দেবে? ওর একটা অপারেশন করা লাগবে, তার অভিভাবক সম্মতি দেবে। কি কারণে দেবে? এই অভিভাবক সম্মতি দেবে সরল বিশ্বাসে দেবে, ওই শিশুর কোনো ক্ষতি করার উদ্দেশ্য না, এবং ওই শিশুর উপকার হবে, ওই পাগলের উপকার হবে, এই কারণেই এই সম্মতি দেবে, সরল বিশ্বাসে দেবে। এবং এই ডাক্তার তার মৃত্যু ঘটানোর কোনো স্থানীয় ওই কার্যক্রম করবে না। ডাক্তারও তার উপকার করার জন্যই, মৃত্যু যেন না হয় এই কারণেই তার উপকার করার জন্যই এই 89 ধারায় এই কার্যক্রম করবে। এই কার্যক্রম করার সময় যদি কোনো অপরাধ সংগঠিত হয়, এই কার্য সম্পাদন করার সময় যদি কোনো অপরাধ সংগঠিত হয়, তাহলে এই অপরাধ বলে গণ্য হবে না। আমি খুব স্বাভাবিকভাবে বলতে চাই, 20 ধারা মতো বলবো তো, বেশি বলার সুযোগ নেই, কাঁচা ফেলাইছি। যাক, এরপরে আসছে কত বললাম, 88 পর 89। এখন আসেন 90টি বলছে কোন কোন ক্ষেত্রে সম্মতি নয়, কোন কোন ক্ষেত্রে সম্মতি নয়। তাহলে আমরা পড়লাম কি 87 সম্মতি পাইছিলাম, 88তে সম্মতি পাইছি, 89তে সম্মতি পাইছি, কিন্তু 90তে এসে বলছে কখন সম্মতি নয়, কোন সম্মতি নিয়ে আপনি কাজ করলে আপনি গিলটি মাইন্ড বলে না, মানে অপরাধে ভাষা ইংরেজি হতে পারি না, আপনি অপরাধে বলে অপরাধী গণ্য হবেন। খেয়াল করেন 5টা কথা আছে, 90তে আছে 5টা কথা, যে 5টা সম্মতি দিলে আপনি সম্মতি বলে গণ্য হবে না। প্রথম হচ্ছে যদি আপনাকে ক্ষতির ভয় দেখানো হয়, আপনাকে যদি ক্ষতির ভয় দেখার সম্মতি না হয়, সেই সম্মতি নয়। 91 যদি আপনাকে ক্ষতির ভয় দেখার সম্মতি না হয়, সেই সম্মতি নয়। 92 তথ্যের ভুল ধারণা বসাতে আপনাকে ভুল তথ্য দিয়ে সম্মতি নিল, সেই সম্মতি নয়। আপনাকে ভুল দিয়ে ভিন্ন তথ্য দিয়ে, এমন উল্টোপাল্টা তথ্য দিয়ে আপনাকে সম্মতি নিল, আপনি সম্মতি দিলেন, সেই সম্মতি নয়। তাহলে ভুলভাল সম্মতি দিলে সেই সম্মতি হবে না। 2 নাম্বার 90-3 হচ্ছে অপ্রকৃতস্থ ব্যক্তি বা পাগল ব্যক্তির সম্মতি নয়। অপ্রকৃতস্থ ব্যক্তি, পাগল ব্যক্তি এর সম্মতি নয়। অপ্রকৃতস্থ ব্যক্তি, ওর বয়স তো অনেক হতে পারে, অপ্রকৃতস্থ ব্যক্তির সম্মতি নয়। তারপরে 4 শিশুর সম্মতি নয়। 4 শিশুর সম্মতি নয়। 4 শিশুর সম্মতি নয়। আমরা পড়ছি দণ্ডবিধি আইন 1860 সালের 45 নম্বর আইনের 90-5 বলবো। 90-5 আছে আপনি এমন সম্মতি দিয়েছেন, আপনি এমন সম্মতি দিয়েছি, এই সম্মতি এই কাজের পরিধি আমরা জানি নাই। মানে যে ব্যক্তি সম্মতি দিয়েছে, এই সম্মতির ফলে যে তার বড় ধরনের ক্ষতি হবে, তার সমস্যা হতে পারে, এই বিষয় সম্পর্কে তার জানা ছিল না, অথবা সে রাগান্বিত ছিল, ক্ষুধার্ত ছিল, অথবা সে এই সম্পর্কে ভালো জ্ঞান ধারণা নাই। এমন ব্যক্তির সম্মতি নিয়েও যদি আপনি কোনো কার্যক্রম করেন, সেই সম্মতি বলে গণ্য হবে না। তাহলে 90 ধারায় 5টা সম্মতি বলে গণ্য হবে না। সম্মতি পাইছিলাম 87, 88, 89, এই পরে 90। তৈত স্যার একটু ভিডিও মোড অনে আসেন, আমরা 4 জন লোক আছি, একজন তো অনে আসেন, জয় আর সুরাইয়াপা আছে, সুরাইয়াপা থাক। এরপরে চলে যাবো হচ্ছে 91-তে কি বলছে, যে সকল কাজ অপরাধজনক তা সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে না। আমার এই শিরোনামটা বুঝে নিয়েন, লিখে পড়ে নিয়েন, খুব সুন্দর আমার কাছে লাগে। যে সমস্ত কাজ অপরাধজনক, সে সমস্ত কাজ সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে না। আমরা কিন্তু দণ্ডবিধি আইনের 4র্থ অধ্যায় পড়তেছিলাম সাধারণ ব্যতিক্রম, এর ভিতরে কিন্তু অনেক ব্যতিক্রম কাটিয়ে দিচ্ছে।
যেমন 91, যে সকল কাজ অপরাধজনক তা সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে না, যেমন গর্ভপাতকরণ। এই গর্ভপাতকরণ যদি সম্মতি সহকারে করা হয় তাহলে এটা অপরাধ। দণ্ডবিধি আইনের 312, 313, 314 পাবো। এছাড়াও যদি কোনো নারী পুরুষ সম্মতি সহকারে মিলন করে তাহলে এটা ধর্ষণ হয়ে যাবে, কারণ আমার দেশে এরকম কোনো সুযোগ নাই। তাহলে যে সকল কাজ অপরাধজনক, ধর্ষণ একটা অপরাধজনক, গর্ভপাতকরণ একটা অপরাধজনক, 1-2 জন মিলে করলে তুই আমার মারিয়ে ফেলা দে, এরাও অপরাধজনক, মারিয়ে দিল, যে অত সম্মতি দিছিল না, এ ধরনের কাজ করা যাবে না। যে কাজ অপরাধজনক তা সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে না। আবারও খেয়াল করবেন, এই শিরোনামটা খুব মুখস্থ করে রাখবেন। যে সকল কাজ অপরাধজনক তা সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে না, যেমন গর্ভপাতকরণ, সম্মতি সহকারে মিলন করা এবং সম্মতি সহকারে মার্ডার করা, এগুলো সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে না। সম্মতি দিলেও এই সম্মতি কাজ হবে না। তাহলে 90টি পালেন 5 প্রকার সম্মতি নয়, 91টি পালেন একটা। এইভাবে সম্মতি দিলে সম্মতি হবে না। এরপরে 92, সম্মতি ছাড়াই যদি আপনি কোনো কাজ করেন সেক্ষেত্রে অপরাধ হবে না। সম্মতি ছাড়াই যদি কোনো কাজ করেন সেক্ষেত্রেও কোনো অপরাধ হবে না। সেই ডেটে বলছে আবার 92 দ্বারা, সম্মতি বেঁধে রেখে কোনো কাজ করছেন সেক্ষেত্রেও যদি মৃত্যু ঘটে যায় কোনো অপরাধ হবে না। এটা কিরকম? সম্মতি নেন নাই, এ জয় ভিডিও মুট অনে আসেন বা তহিদ স্যার, তাহলে সম্মতি নেন নাই কিন্তু এমন কাজ করছেন মৃত্যু ঘটে গেছে, তাহলে অপরাধ হবে না। উদাহরণস্বরূপ, সম্মতি নেন নাই, আমাকে বাঘে ধরে নিয়ে যাচ্ছে, আমাকে বাঘে ধরছে, আমাকে বাঁচানোর জন্য কোনো সম্মতি নেওয়া লাগবে না। তহিদ বা জয়ের কাছে রিভলভার আছে বা বড় অস্ত্র আছে, ওরা বাঘকে লক্ষ্য করে গুলি ছুড়ছে, এই গুলিটা লাগছে আমারই গায়ে লাগছে, বাঘের গায়ে না লাগে, আমি মারা গেলাম, আমি কিন্তু সম্মতি দিছিলাম না যে তুই আমাকে বাঁচা, কিন্তু গুলিও শুট করছে, গুলি শুট করে বাঘের করছিল, ওর ইচ্ছা ছিল কি সরল বিশ্বাসে আমাকে বাঁচানোর জন্য উপকার করবে, মৃত্যুর হাত থেকে রক্ষা করবে, কিন্তু এই গুলি যা আমারই গায়ে লাগছে, আমি বাঘের মুখে ছিলাম। এই ক্ষেত্রে এই তৈদ বা জয় কোনো অপরাধ হবে না। এছাড়া আরেকটা উদাহরণ কিরকম, যদি কোথাও আগুন লেগে যায়, বস্তিতে লাগুক, আপনার বাড়ি লাগুক, দেখা যাচ্ছে আগুনের লিলি শিখায় পাশের বাড়িতে আগুন লেগে যাচ্ছে বা লাগার সম্ভাবনা আছে, লেগেও গেছে, আপনি পাশের বাড়ি রক্ষা করবেন না, 3 নম্বর বাড়ি আপনি ভেঙে দিচ্ছেন। আপনার বাড়ি লাগছে বা আমার বাড়ি আগুন লাগছে, পাশের বাড়ি তো লাগার কিছুটা লাগছে, আপনি মনে করলেন যে কিভাবে একে বাঁচানো যায়, 3 নম্বর বাড়ি আপনি ভেঙে দিচ্ছেন সম্মতি ছাড়াই। 3 নম্বর বাড়ি ভেঙে দেওয়ার কারণ এই আগুনের রিলিজ শেখা যেন পরবর্তী 4র্থ 5ম বাড়িতে ক্ষতিগ্রস্ত না করতে পারে, এই কারণে আপনি 3য় বাড়ি ভাঙছিলেন, এই ভাঙার কারণে আপনার অপরাধ হবে না, আপনি সম্মতি নিলেন না, সম্মতি ছাড়াই এই ঘর ভাঙলেন, গুলি করে আমাকে আঘাত করলেন বাঘের মুখ থেকে বাঁচানোর জন্য, আমার কোনো অপরাধ হবে না। 93, সরল বিশ্বাসীকৃত যোগাযোগ কোনো অপরাধ হবে না। এরা স্বাভাবিক, এদের থেকে মনে আসে না প্রশ্ন। 93 বলছে সরল বিশ্বাসে কৃত যোগাযোগ, যদি কোনো রোগী ডাক্তার দেখলে আর বেশি দিন বাঁচবে না, আর বেশি দিন টিকার সম্ভাবনা নাই, তখন ডাক্তার তার রোগীর আত্মীয় স্বজনকে ডেকে বলে দেয় আপনার রোগীকে নিয়ে বাড়ি নিয়ে যান, এ হয়তো আর বেশি দিন টেকবে না, যা যা খেতে চায় খাইয়ে দিয়েন। এই কথা শোনার পরে যাকে বলছে এই ব্যক্তি নিজেও মারা যেতে পারে, অথবা এই রোগীর মেহমান যার কাছে বলেছে ডাক্তার সাহেবের সংবাদ, তিনি তার মা বাবা খালা চাচি নানি দাদি বিভিন্ন লোকের কাছে সংবাদ পৌঁছাচ্ছেন, এর মধ্যে শোনার সঙ্গে সঙ্গে রোগীর প্রিয়ন রোগীর কথা মারা গেল। এই সরল বিশ্বাস যোগাযোগের কারণে উক্ত ব্যক্তি যদি মারাও যায় তাহলে এই সরল বিশ্বাসে কৃত যোগাযোগ কোনো অপরাধ হবে না, কারণ ডাক্তার বলছিল কথাটা সরল বিশ্বাসে যে আসলে রোগী আর বাঁচানো সম্ভব না। কিন্তু এই সরল বিশ্বাসে যোগাযোগ করতে যা যে অন্য ব্যক্তি মারা যাবে, এই ক্ষেত্রে ডাক্তারের কোনো অপরাধ হবে না। 94 আছে ভেরি ইম্পর্টেন্ট দ্বারা বোঝার আছে। 94 দ্বারা আছে লাগি ভীতি প্রদর্শন করিয়া, যদি আপনাকে ভয় ভীতি প্রদর্শন করা কোনো কাজ করা নাই, সেই কাজ যদি আপনি করে দেন তাহলে আপনার অপরাধ হবে না। এইটা কিন্তু দুমুখী ধারা, আপনার হবে না। 94তে আপনাকে ভয় ভীতি দেখাইছে, আপনি কাজ করছেন, ঘরের দরজা খুলে দিয়েছেন, অথবা কোনো কাজে সহযোগিতা করতে বাধ্য হয়েছেন, কোনো আসামির ডান্ডা বেরি খুলে দিয়েছেন, আপনি কামার আমি কামার, আমার কাছে নিয়ে আসছেন আপনারা অফিসার মানুষ, আসামি আইছে অস্ত্র শস্ত্র নিয়ে তোর মারি ফেলাবো, তুই আমার ডান্ডা বেরি খুলে দে,
আমি আসামির ভয় ভীতির কারণে ডান্ডা বেরি খুলে দিলাম, আমার কোনো অপরাধ হবে না। কিন্তু কিন্তু মনে রাখবেন, ব্যতিক্রম হচ্ছে কিন্তু দুটো কাজ করবেন না, কোনো খুন করবেন না এবং এমন কোনো অপরাধ করবেন না যা রাষ্ট্রবিরোধী অপরাধ, যার শাস্তি মৃত্যুদণ্ড। এমন কোনো রাষ্ট্রবিরোধী অপরাধ করবেন না। নাম্বার 2, যার শাস্তি মৃত্যুদণ্ড। এই কাজ করা যাবে না। তাহলে ভয় ভীতি দেখায় যদি কোনো কাজ আপনাকে কেউ করায় না, জোর জুলুম করে, সেই কাজ আপনি করবেন এবং আদালতকে বলবেন, আইনকে বলবেন, আমি তো ভয় ভীতির কারণে এই কাজটা করছি, আপনার কোনো অপরাধ হবে না। কিন্তু সুতরাং থাকে, আইনের ফাঁক করে আটকে যাবেন, খুন করবেন না কাউকে। ও ভয় ভীতি দেখাইলো যে তুই রিজাউল আমাকেই বললো, কিছু লোক আসে, তুই যদি এই তহিদকে মারি না ফেলাস, তোকে মারি ফেলাবো, খুন করে ফেলাবো, হ্যান ত্যান, তুই ভাই মারি ফেলেক আমার, কিন্তু আমি তহিদকে খুন করতে পারবো না। এমন অপরাধ করতে বললো যে অপরাধ রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ, সেই অপরাধের কারণে আমার শাস্তি হয় মৃত্যুদণ্ড। আমি বললাম, ভাই তুই মারি ফেলা, কিন্তু আমার শাস্তি তো মৃত্যুদণ্ডই হবে, আমি এত বড় অপরাধ করবো না। তোরা যতই হুমকি মারিস, ধুমকি মারিস, মৃত্যু তো হয় লাগবে, কিন্তু আমি এই দুটি অপরাধ করবো না। ভয় ভীতি অপরাধ, ভয় ভীতি দেখা যদি কোনো অপরাধ করায় কেউ, সেই ক্ষেত্রে আপনি অপরাধ দুটো করবেন না। একটা হলো খুন করবেন না, আর একটা হলো যে অপরাধে মৃত্যুদণ্ড হয় এবং রাষ্ট্রদ্রোহমূলক অপরাধমূলক হয়, সেই অপরাধ আপনি করবেন না। এরপরে হলো 95 হচ্ছে লেগে সামান্য ক্ষতিকারক কার্য অপরাধ নয়। সামান্য ক্ষতিকারক কার্য অপরাধ নয়। সামান্য ক্ষতিকারক কার্যে মামলা হয় না। যেমন আমি যদি আপনার বাসাতে ফুল ছিঁড়ে নিয়ে আসি, এই ফুল ছিঁড়া আমার অপরাধ নয়। সামান্য ফুল ছিঁড়লের জন্য মামলা মোকদ্দমা করা যায় না। আপনাকে আমি পুরুষ মানুষ, তহিদ স্যারও পুরুষ মানুষ, আমি তহিদ স্যারের হাত গায়ে স্পর্শ করলাম, এটা কিন্তু আঘাত, দণ্ডবিধি আইনে 319-এর আঘাত, কিন্তু এই আঘাতে কিন্তু শাস্তি আমার হয় না। আমি স্বেচ্ছায় আঘাত করতে পারি 23-24-এও, কিন্তু এই আঘাত হলে স্বাভাবিক, এর জন্য বড় কোনো শাস্তি হয় না। অতএব এ মামলা করা যাবে না। সামান্য অপরাধ, সেই অপরাধের কারণে সামান্য ক্ষতিকারক কার্য অপরাধ নয়। আসসালামু আলাইকুম।